ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 279তম পর্ব। নিবেদিতার সমাজ ভাবনা নিয়ে আগের দিন শুরু করেছিলাম যাত্রা। এটি সমাজ ভাবনার দ্বিতীয় পর্ব। নিবেদিতার ভারত দর্শন যখন মানুষের কাছে শুধু একটি মানুষের বা একটি জীবনের সমাজ দর্পণকে নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হই প্রতি রবিবার সকাল 6টার সময়। যারা এগুলিকে দেখার সুযোগ পাননি, যদি দয়া করে একদিন কোনোভাবে এর মধ্যে প্রবেশ করেন, দেখবেন নিবেদিতার ভারত দর্শনের মধ্যে আমাদের ভারতবর্ষকে আমরা ভারতীয় রূপেই খুঁজে পাব, যেগুলিকে আমরা কখনোই অনুভব করার চেষ্টা করিনি বা ভাবার চেষ্টা করিনি। নিবেদিতা চোখে আঙুল দিয়ে সেগুলি আমাদের সামনে বারবার উপস্থাপন করে গেছেন। আমি যে কথাগুলি বলতে চাইছিলাম, আগের দিনে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। আমরা এর আগের দিনে আলোচনার মধ্যে তুলে এনেছিলাম নিবেদিতার দৃষ্টিতে তার বিভিন্ন সামাজিক দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের সমাজকে তার আবিষ্কার। দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থে নিবেদিতা লিখছেন, সাধারণের কাছে গঙ্গা নদীর মতো একটি নদী শুধু একটা প্রবাহিত জলধারা নয়। ভারতবর্ষের এই যে সমাজ তৈরি হয়েছে সামাজিক কতগুলি জীবের দ্বারা, তারা যেখানে বসবাস করে প্রকৃতিও তার সাথে সহসাথী থাকেন। এদেশের মুনি ঋষিদের ধ্যান ধারণায় হিমালয় যেমন জাগ্রত হয়ে রয়েছে, তাদের স্তুতি, তাদের মুখ নিঃসৃত বাণীগুলি যখন বেদ রূপে সমাদৃত হয়, যেটি কখনো লিখিত আকারে প্রকাশিত হয়নি, মুখে মুখে ঋষিদের মুখ থেকে আমাদের জীবনধারাকে নতুন আদর্শ, বিশ্বাস এবং শক্তির পরিচয় বহন করে নিয়ে আসে, তখন নিবেদিতার কাছে পাশ্চাত্য থেকে আসা এই মহিলাটি ভারতীয়ত্বের সমাজ তার কাছে তিল তিল করে স্বপ্ন দর্শন থেকে এক দিক দিশায় পরিণত হয়েছিল। তিনি তিল তিল করে অনুভব করেছিলেন এবং উদ্ঘাটন করেছিলেন ভারতবর্ষের এক একটি অমোঘ গহ্বরকে। সেই গহ্বরগুলি বর্ণনা তিনি ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থে লিখেছেন এবং এক একটি দৃশ্যকে এমন সুন্দরভাবে আমাদের সামনে সাদা ক্যানভাসে আমাদের সাবলীল সহজ মনকে রঙিন করে দিয়েছেন ভারতীয় ঐতিহ্যের চিন্তায়, ভারতীয় ঐতিহ্যের আলোয়। সেটা আমরা নিজেরাই অবাক হয়ে যাই, নিজেরাই বিস্মৃত হয়ে যায়। নদীর কথা বলছিলাম। ওয়েব অফ ইন্ডিয়ান লাইন গ্রন্থে নিবেদিতা লিখছেন, সাধারণের কাছে গঙ্গা শুধুই জননী, কারণ যে জীবন এবং খাদ্য দুই দেয়, ধার্মিকের কাছে সে পবিত্রতা দাত্রী। প্রতিটি স্নানার্থী তার জলে নেমে সাবধানে নিচুয়ে একটু জল মাথায় দেয়, আর তার গায়ে পা ঠেকেছে বলে ক্ষমা চেয়ে প্রণাম জানায়। প্রতীক্ষে সে বলে হিমালয়ের তুষারের কথা, বলে মহাদেব আর তার সব রমণীর মা হৈমবতী উমার কথা। ইতিহাসের ছাত্রের কাছে সে হলো যুগ যুগব্যাপী আর্য চিন্তা ও সভ্যতার প্রবাহ। শতাব্দী ধরে যেসব জাতি তার নিজের মধ্য দিয়ে
সে বয়ে এসেছে, এনেছে বিপুল প্রতিশ্রুতি, দুর্লভ নিশ্চয়তা ও আশ্বাসের বাণী। কিন্তু এসব সত্ত্বেও, এসবের পরেও গঙ্গা তার অনুগামীদের কাছে একটা ব্যক্তিত্ব। এর সঙ্গে নিবেদিতা জানিয়েছেন, কলকাতায় এসে তিনি লিখেছেন বা শিখেছেন সেটিই তিনি লিখেছেন। মাটি ও জলের সঙ্গে এমনভাবে কথা বলছে যেন মনে হয় তারা জীবন্ত। আমরা এই ভাবনা কখনোই ভাবতে পারি না। জল পুকুরে থাকে, নদীতে থাকে, সমুদ্রে থাকে, তার চরে বাস করি আমরা। সেখানে মাটি, বালি, কাদায় ভরা দুয়ের মিলন, আমরা সেটাকে কখনো কল্পনাই আনি না। যে যার কাজে ব্যস্ত, যেন নদী বয়ে চলেছে তার সেই ধারাবাহিকতায়। হিমালয় থেকে, মহাদেবের জটা থেকে তিনি খরস্রোতা পাহাড় পর্বত অতিক্রম করে সমতল ভূমিতে পদার্পণ বা আছড়ে পড়ে সাগরে মেশার আনন্দে দৌড়তে থাকে। কখনো জোয়ার ঠেলে দেয় তাকে ঊর্ধ্বমুখী করে, আবার পর মুহূর্তেই ভাটায় সে সাগরমুখী হয়। এটাই তার রহস্য। কিন্তু এর মধ্যে নিবেদিতা খুঁজে পেয়েছেন ভারতবর্ষের সামাজিকতার আরেকটা রূপকে। সমাজ বেঁচে আছে, সমাজ টিকে আছে একে কেন্দ্র করেই। চাষবাস, কৃষি, স্নান, আহার এবং শান্ত স্নিগ্ধ পবিত্র বাতাস নদী এনে দেয় মানুষের জীবনে প্রশান্তির ছায়া। মানুষ খুঁজে পায় বেঁচে থাকার নতুন দিগন্ত। তাই তার এই ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থে এত সুন্দর একটা ছবি এঁকেছেন। নিবেদিতা জানিয়েছেন যে কলকাতায় এসে তিনি যা শিখেছেন এই মাটি আর জলের সঙ্গে, অর্থাৎ স্রোতবাহিনী গঙ্গা এবং তার কূলবর্তী মৃত্তিকা, তাদের এমনভাবে নিজেরা নিজেদের মধ্যে কথা বলে এগিয়ে চলে যেন মনে হয় তারা দুজনেই জীবন্ত। নদী এভাবেই পবিত্র হয়ে ওঠে। কেবল গঙ্গা নয়, সরস্বতী, নর্মদা, গোদাবরী, ব্রহ্মপুত্র, যমুনা সবই একটি পুরাণ থেকে উঠে আসা নারী চরিত্র। একটি নারী তার বেগবর্তী ধারার মধ্যে তিনি মানুষকে চিনিয়ে দেন। তিনিও প্রসবিনী হতে পারে, তিনিও স্নেহময়ী হতে পারেন, তিনি মায়াবিনী হতে পারেন, তিনি মানুষের ক্রন্দনে, ভালোবাসায় জীবন সঙ্গিনী হতে পারেন। তাই নিবেদিতার কাছে শুধু নদী নদী নয়, একটি নারী চরিত্র যেন। নিজেদের কামনা বাসনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে পবিত্রতা। ওই কাদা মাটি, তার সাথে প্রবাহিত কলকল্লোলিনী নদী গঙ্গা, সবই যেন অঙ্গাঙ্গিভাবে নিজেদের পবিত্রতাকে যেন বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। নদীর প্রতি এই মনোভাবকে ভাবগ্রাহী সংস্কৃতির একটি বৈশিষ্ট্য রূপে চিহ্নিত করেছেন। যে সংস্কৃতি মনে করে পৃথিবীর তাবৎ বস্তুরই প্রাণ সম্পন্ন। একটি শহরের থেকে আরেকটি শহর ভিন্ন, কারণ তাদের মূল ভাবটির মধ্যে পার্থক্য আছে। যেমন বারাণসী আধ্যাত্মিক ভাবনায় ভাবিত বা ভাবনায় জারিত, কিন্তু আধুনিক শহর মুম্বাই জাগতিক উন্নতির কেন্দ্রস্থল। এইভাবে দৃষ্টিভঙ্গি সমাজ বিষয়ক চেতনাকে ভাবপ্রধান ধারা
বিরাজ করে। ভারতীয় সমাজ আলোচনায় সেই ধারাটিকেই চিহ্নিত করেছেন ভগিনী নিবেদিতা। সামাজিক সম্মেলন ও ভিক্ষুক কেবল নদী নয়, তার এই ভিক্ষুকের প্রতি সামাজিক সম্মেলনে তিনি আরও কতগুলি নতুন ছবি এঁকেছেন, দেখব ওই দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থটির মধ্যে। কেবল নদী শুধু নয়, বাগবাজারে বসে নিবেদিতা আরেকটি বিষয়ে মনজ্ঞ বিশ্লেষণ করেছেন। সে বিষয়টি হলো ওই ভিক্ষুকের কথা বলছিলাম। এখানে তিনি দেখিয়েছেন সামাজিক স্তরবিন্যাসের সর্বশেষ স্তরে যাদের উপস্থিতি তারাই ভিখারি। এরা গৃহে গৃহে অর্থ, অন্ন এবং বস্ত্রের প্রত্যাশী হয়ে ঘুরে বেড়ায়, কখনো গান গেয়ে, কখনো বা শুধুমাত্র ঈশ্বরের নাম উচ্চারণ করে গৃহস্থের অঙ্গনে কিছু জিনিস চেয়ে নেয়। এই ভাবনা, এই মানুষের কল্যাণকারী ভিক্ষুকের ভূমিকা নিবেদিতাকে বড়ই অবাক করে দিয়েছিল। ভিখারি অর্থ ভিক্ষা করবে, অন্ন ভিক্ষা করবে তার নিজের প্রয়োজনে। সে নিজের প্রয়োজন মেটাতে গেলে যার কাছ থেকে সেই প্রয়োজন মেটাবেন সেই ভিখারি তিনি বিনিময়ে কিছু দেবেন না, এ ভারতীয় চিন্তায় আসতে পারে না। তাই ভিখারি কীর্তন করতে করতে, ঠাকুরের ঈশ্বরের নাম করতে করতে সে বাড়িরও কল্যাণ সাধনে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এটা ভাবার অবকাশ আমাদের কোথায়? আমরা দুটি অন্ন, সামান্য অর্থ দিয়ে ভিখারিকে বাড়ির দরজার বাইরে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরিয়ে দিতে পারি, এটি আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। কিন্তু নিবেদিতা দেখছেন সর্বহারা শ্রেণীর প্রতিভু ভিক্ষুক, তার কিছুই নেই, হারাবার কিছু নেই, পাওয়ারও কিছু নেই, যা দেবেন তাতেই সে সন্তুষ্ট। কিন্তু সেই সন্তুষ্টতা নির্ভর করছে যার কাছে সে পৌঁছাচ্ছে ভিক্ষের পাত্রটা নিয়ে এবং নিজ সুরে ঈশ্বরের নাম বন্দনা করে সে অর্থ সংগ্রহ করছে। এ বিষয়ে আমরা দেখব কার্ল মার্কস বা অন্য যারা সব সামাজিক দৃষ্টিকোণকে, নিজেদের দৃষ্টিকোণকে বারবার বিশ্লেষণ করেছে, সেখানে সামাজিক দায়বদ্ধশীল মানুষ বিভিন্ন দেশে জন্মগ্রহণ করে তারা শ্রেণী সংগ্রামী মানুষের পাশে দাঁড়িয়ে বিপ্লবের কথা বলে থাকে। যেমন কার্ল মার্কস বলেছেন, সমাজের কোনরূপ ইতিবাচক ভূমিকা এই ভিক্ষুকদের দ্বারা সংগঠিত হয় না। কিন্তু নিবেদিতা দেখিয়েছেন ভারতে এই ভিক্ষুক বা ভিখারি সম্প্রদায়ের একটা ইতিবাচক দিক আছে। এই শ্রেণীর সঙ্গে ব্যবহারে ভারতীয় সমাজ ইউরোপের মতো যান্ত্রিক নয়, বরং অনেক বেশি মানবিক। নিবেদিতা লিখছেন, ভারতীয় জীবনে ভিক্ষুকের সামাজিক তাৎপর্যের মতো আকর্ষণীয় বিষয় খুবই কম আছে। কান্ট এবং স্পিনোজার জীবনের সম্পদের প্রতি যে বিতৃষ্ণা দেখিয়ে জীবনকে দুর্বিষহ বর্ণনা করেছেন, তা ভারতীয় পরিবেশে সহজেই যথার্থ ত্যাগে পর্যবেসিত হয়। এখানে গৃহ ও আচ্ছাদনের প্রয়োজন খুব সামান্য, এক মুঠো চাল যে কোনো বাড়িতে পাওয়া যায় এবং কিছু শাক পাতা শুধু দরকার মানুষের জীবন চালাবার জন্যে। কিন্তু ভিক্ষুকের উপরে সবাই দায়িত্ব দিয়েছে তার পৃষ্ঠপোষকদের সঙ্গে মত বিনিময় ও মহৎ চিন্তার। সুতরাং সে উঠানে দাঁড়িয়ে গান গেয়ে বা মন্ত্র পড়ে নিজের উপস্থিতি জানায়, অর্থাৎ সে সর্বদা ভগবানের নাম করতে করতেই আসে এবং এদের গান নিয়ে গোটা সাহিত্যই একটা আছে। ইউরোপে আমরা যাকে বলি কেল্টিক ভাব, এগুলো তাতে পূর্ণ। সুতরাং খুব সাধারণভাবে বলতে গেলে ভারতীয় ভিক্ষুক স্বদেশের লোককাব্যের সংরক্ষণ। আবার
যে স্ত্রীলোক তাকে ভিক্ষা দেয় সে তার ধর্ম শিক্ষকও। সে সব বিষয়ে স্ত্রীলোকটি অপর কাউকে কিছু বলার সুযোগ পায় না। সে সব বিষয়ে ভিক্ষুক আলোচনা করে এবং এইভাবে সংস্কৃতিকে দূর দূরান্তে ছড়িয়ে দেয়। অর্থাৎ নিবেদিতার কাছে এই ভিখারি শ্রেণী ছিল চলমান সংস্কৃতির বাহক। কিন্তু এই ভিখারিদের মধ্যেও থাকে গোঁড়ামি। তারা নিজের গণ্ডি ও জাতি সম্পর্কে সচেতন। নিবেদিতা উল্লেখ করেছেন, একবার এক পাউরুটি কিনে ভিখারিকে দিতে গেলে সেই ভিখারি তা নিতে অস্বীকার করল। কারণ খামি দিয়ে পাউরুটি প্রস্তুত করেছে কোনো মুসলমান, আর তা প্রদত্ত হচ্ছে নিবেদিতার হাত দিয়ে। সুতরাং তা খ্রিস্টানদের ছোঁয়া। বিধর্মী স্পর্শ দোষে দুষ্ট খাদ্যকে কোনো ভিখারিও গ্রহণ করতে নারাজ। তবে এ যদি রুটি না হয়ে কিছু পয়সা হতো তবে সে আনন্দের সঙ্গে তা গ্রহণ করত। এই মানসিকতা দেখে নিবেদিতা অবাক হয়েছেন। জাতি ব্যবস্থার মধ্যে বা সামাজিক স্তরবিন্যাসের মধ্যে অন্ন গ্রহণ ও প্রদানের যে রীতিনীতি আছে তা ধনহীন ভিক্ষুক ও নিষ্ঠার সঙ্গে পালন করে। যদিও এই ঘটনা নিবেদিতাকে আহত করেছিল। তার ধারণা ছিল বিদেশে ভিখিরিদের পয়সা দিলে তারা মদ কিনে খায়, তাই দান হিসাবে কিছু খাদ্যদানই শ্রেয়। কিন্তু ভারতে এসে সেই ধারণা নিবেদিতার ভেঙে চুরমার হয়ে যায়। বর্তমানে আমরা জাতি ব্যবস্থার কাঠামোকে যেহেতু কঠোরভাবে পালন করি না, তাই এখন অর্থের পরিবর্তে খাদ্যদানকেই উৎকৃষ্ট বলে কোনো কোনো ক্ষেত্রে স্বীকার করা হয়। কিন্তু নিবেদিতার সময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। এই বাগবাজারেই তৎকালীন দিনে নিবেদিতা নানা রকম ভিখারিদের দেখা পেয়েছিলেন। তার বর্ণনা পাঠ করলে তৎকালীন কলকাতার ভিখারিদের কার্যাবলী ও তার চিত্রটা বেশ ফুটে ওঠে। সেই সময় কলকাতার গলিতে গলিতে রাত ভিখারি অর্থাৎ নাইট বেগার্স এদের দেখা পাওয়া যেত। নিবেদিতা সেই রাত ভিখারিদের বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, রাতে যারা ভিক্ষে করে তাদের প্রথা সবচেয়ে অদ্ভুত। এরা হলো মুসলমান। এরা সব জায়গায় যায়। ভিক্ষার চিহ্নস্বরূপ এদের হাতে থাকে একটা বাটি এবং একটি আলো। এদের নিয়ম হলো সূর্য ডোবার সময় এরা এদের সামান্য চাহিদা অনুযায়ী একটা অর্থের অঙ্ক ঠিক করে নেয় এবং প্রতিজ্ঞা করে ওই অর্থ না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না। সুতরাং যত সময় চলে যায় তত এরা বাকি অর্থের অঙ্ক চেঁচিয়ে চেঁচিয়ে জানাতে থাকে। যারা দেরিতে বাড়ি ফেরে বা রাত জেগে রোগীর সেবা করে তারা এদেরকে থামাবার জন্য খুশি মনেই সামান্য অর্থ দেয়। তবুও হঠাৎ ঘুম ভেঙে আকাশের নিচে একটানা ঈশ্বরের নাম শুনতে খুবই অদ্ভুত লাগে। এই বিভিন্ন গোষ্ঠীর লোকসঙ্গীতের মধ্যেও আমরা রাত ভিখারিদের দেখা পাই। কিন্তু এই রাত ভিখারি ছাড়াও সমবেতভাবে ভিক্ষা গ্রহণের প্রথাও তখন কিন্তু ছিল। ভিক্ষুকের দল একদিন না একদিন একটা পাড়া পরিক্রমা করত এবং ভিক্ষা চাইত। বাগবাজারের গলিতে তাদের ভিক্ষা চাওয়ার দিন ছিল রবিবার ও বুধবার সকাল। নিবেদিতা সেগুলি ভীষণভাবে মার্ক করেছেন বা লক্ষ্য করেছেন। নিবেদিতার বর্ণনা থেকে পায় এই ভিক্ষুকদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই ছিল এবং এদের চেহারা স্বাস্থ্যে পরিপূর্ণ এক মুখ মিষ্টি হাসি খুশি ভাব। এক হাতে একটি লাঠি, অপর হাতে কাঠের বা ধাতুর বাটি থাকে। নিবেদিতা দেখেছিলেন অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের কাছ থেকেই দরিদ্র মানুষ নিজেদের অভাব পুষিয়ে নেয়। এই বৈশিষ্ট্যকে তিনি সাংস্কৃতিক সংগঠক সম্বন্ধে সচেতনতায় বহিঃপ্রকাশ বলে মনে করেছেন। নিবেদিতা সামাজিক উন্নতির মাপকাঠি রূপে সামাজিক সহযোগিতাকে সোশ্যাল কোঅপারেশন হিসাবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে এই পারস্পরিক সহযোগিতার ভাব তার কাছে সেই সহযোগিতাপূর্ণ সমাজের ছবি তুলে ধরেছে। কেবল আবেগ নিয়ে কিছু চিন্তা তিনি করেননি।
ঠিক সেই রকমভাবে নিবেদিতা ভারতের সামাজিক সম্মেলনেরও দেখা পেয়েছেন। এখানে দেখা যাবে মেয়েদের সামাজিক সম্মেলনের স্থান হলো পুকুর ঘাট বা নদীর স্নানের ঘাট, যেখানে মেয়েরা একত্রিত হয়ে বিভিন্ন বাড়ি থেকে এসে স্নান করে একসাথে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে ফেলে, একে অপরের সঙ্গে সংসারের গল্প করে, একে অপরের অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হয়। আর পুরুষদের সম্পর্কে নিবেদিতা লিখছেন, সন্ধেবেলা কোনো হিন্দু অধ্যুষিত শহরের পথে যাতায়াত করলে প্রাচ্য জীবনের রীতিনীতি খুঁজে পাওয়া যাবে এবং বোঝা যাবে। দরজা জানলার পাশে থাকা বড় বড় পাথরের মূর্তি বা পাথরের খোদাই যন্ত্রপাতির পাশে দেখা যাবে সুন্দর বেঞ্চ লাগানো রয়েছে। সেগুলি পাথরের হতে পারে বা কাঠের হতে পারে। রাতের খাওয়ার পর ছেলেরা তাতে বসে ব্যক্তিগত কথাবার্তা বলে, কিন্তু এই সব রাস্তায় মহিলারা নিরাপদ। আমরা স্বাধীন ভারতে যে রাস্তার মোড়ে পাড়ার ছেলে বুড়োদের আড্ডার স্থান দেখি, নিবেদিতা তারই পুরাতন রূপটির বর্ণনা করেছেন ভারী সুন্দরভাবে। এটিকে তিনি সামাজিক সম্মেলনেরই একটা অংশ বলে চিহ্নিত করেছেন। যেমনভাবে পুকুরঘাটকে তিনি আবিষ্কার করেছেন, বিভিন্ন বাড়ি থেকে আসা মেয়েরা এক জায়গায় জটলা করে তাদের পারিপার্শ্বিক বর্ণনা এবং সারাদিন কাজকর্মের নিজেদের ইতিবৃত্তান্ত নিয়ে আলোচনা এবং ভালো মন্দ বিচার করে নিজেরা সেগুলিকে নিয়ে আনন্দ উপভোগ করেন। আর একইভাবে রাতের বেলায় পুরুষরা তারা খাওয়া দাওয়ার পরে রাস্তার মোড়ে তাদের যে আড্ডা, ওই সমস্ত বেঞ্চে বসে, এটিকে তিনি সামাজিক সম্মেলনের রূপদান করেছেন। এর সঙ্গে তার কাছে পূজা পার্বণের মধ্যে বিগ্রহ বিসর্জনের পর্বটি অত্যন্ত চিত্তাকর্ষক বলে মনে করা যেতে পারে। তিনি বলেছেন, মূর্তি পুজোর আসল উদ্দেশ্যকে সরিয়ে দিয়ে মূর্তি যে প্রধান লক্ষ্য হয়ে উঠতে পারে এ বিষয়ে হিন্দু মন সতর্ক হয়েছে। তাই শুধু পুজোর সময় এই ভাবটি স্মরণ রাখা হয় তা নয়, তিনি নির্দেশও দিয়েছেন বা দেখিয়েছেন যে পুজোর শেষে মূর্তি বহে নিয়ে তারা নদীতে ফেলে দিতে আসে বা পুকুরে বিসর্জন দিতে আসে। সেই কারণে দুর্গাপুজোর সময় বিসর্জনের দিন সন্ধ্যের সময় সূর্যাস্তের মুহূর্তে শোভাযাত্রা বের হয় এবং সেই শোভাযাত্রা দরজার সামনে দিয়ে যখন যায় তখন প্রতিটি বাড়ি থেকে বেরিয়ে এসে লোক তাতে যোগ দেয়। প্রত্যেক দল থেকে দু একজন করে মূর্তি বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগে। পেছনে থাকে শিশুরা ও পরিবারের অন্যান্য সদস্যরা। দীর্ঘ পথ অতিক্রম করে গঙ্গার কাছে পৌঁছানো হয়। বিগ্রহ বিসর্জনের নিখুঁত বর্ণনা আমরা নিবেদিতার রচনাতেই পাই। মূর্তিকে প্রদক্ষিণ করানো থেকে নদীর জলে দেবীর চুল ভেসে ওঠা পর্যন্ত এই অনুষ্ঠান নিবেদিতার কাছে কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এই রীতির মধ্যে নিহিত রয়েছে সামাজিক সম্মেলনের সুস্পষ্ট ইঙ্গিত। প্রাচ্য নারীদের প্রসঙ্গে নিবেদিতা এই সামাজিক সম্মেলনের রূপটি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন, বাড়ির বাইরের মহল যেখানে ছেলেরা থাকে, বারান্দা এবং পুজোর দালান যেখানে প্রতিবেশীরা এসে গল্প করে, এসব হলো প্রকাশ্য জায়গা। এখানে বুদ্ধিপূর্ণ আলোচনা চলতে পারে বৈষয়িক লেনদেন, কিন্তু মেয়েদের অন্দরমহলের স্নিগ্ধ ছায়া ঢাকা দরজা পেরোলেই শুরু হলো গৃহের জগৎ। সেই শান্ত দেয়ালগুলির মধ্যে তীব্র ভালোবাসার কি মহাসাগরী না উত্তাল হয়ে উঠত। এখানে স্ত্রী স্বামী ফিরে আসা পর্যন্ত পায়ের শব্দের জন্য অপেক্ষা করত। যে আর ফিরবে না, বিধবা তার জন্য বসে কাঁদে। এখানে টলমল পায়ে বাচ্চা বাড়ি ফিরে দেখে মা মাসি গম্ভীরভাবে দিদি বা ছোট্ট বন্ধুকে ভালোবাসে। দুপুরের নিস্তব্ধতার বাইরে দাঁড়িয়ে মেয়েদের অন্দরমহলের ছায়ার দিকে অকালে
যদি তাকায় মনে হয় যেন বিভিন্ন দুর্লভ সুন্দর সুন্দর ফুলে ভরা কোনো আশ্রমের বাগান দেখছে। এই সময়টা মেয়েদের একদম নিজস্ব। তাদের অভিভাবকেরা তখন সবাই অনুপস্থিত, তারা ঘুমোয় তখন, নয়তোবা কাজে গেছে। বাইরের মহলে একজন তন্দ্রাচ্ছন্ন চাকর পাহারা দিচ্ছে। নির্দোষ আনন্দ, সূক্ষ্ম প্রসন্নতা সর্বত্র ছড়িয়ে রয়েছে। বন্ধুসুলভ কথাবার্তা কিংবা নির্মল কৌতুক চলছে। এখন কানে আসছে ফেরিওয়ালার একটানা বিষণ্ণ ডাক, চুড়িওয়ালা চাই, চুড়িওয়ালা, কিংবা ভালো কাপড় আছে, ইত্যাদি ইত্যাদি। নিবেদিতা মধ্যাহ্নের এক অন্তঃপুরের ছবি তুলে ধরেছেন তার একটা সুন্দর কাহিনীতে। সেখানে তিনি লিখছেন, যুগের সঙ্গে সঙ্গে এই নির্জন শান্ত অন্তঃপুর হারিয়ে গেছে। আজ বেশিরভাগ নারী অফিসে কালাতিপাত করছেন, কিন্তু নিবেদিতার সেই অলস মধ্যাহ্নের মধ্যে যে সামাজিক সম্মেলনের রূপ তিনি দেখতে পেয়েছিলেন, সেই সুন্দর রূপ বর্ণনায় আমাদের মুগ্ধ করে। আবার ভিন্ন প্রসঙ্গে নিবেদিতা ভিন্ন ধরনের সামাজিক সম্মেলনের কথা আলোচনা করেছেন। তিনি বলছেন, কুয়োর চারপাশে জড়ো হওয়া মেয়েদের মধ্যে দেখা যায় গ্রাম বা ছোট্ট শহরের সামাজিক জীবন। এখানে স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয় একটা সামাজিক মেয়েলি মতামত গড়ে তোলে এবং পরস্পরের সঙ্গে দিনের খবর বিনিময় করে। জনজীবনের উন্নততর ব্যবস্থার ফলে এখন আর এদের আগের মতো কষ্ট করে মিলিত হওয়ার দরকার হয় না। এখানে জনজীবনের উন্নতির কথা নিবেদিতা ভীষণ সুন্দরভাবে উল্লেখ করেছেন। সেই জনজীবনের উন্নত অবস্থাকে আমরা সবথেকে বেশি বর্তমান সমাজে প্রত্যক্ষ করি। এখন আমাদের সামাজিক সম্মেলনের জন্য জল আনতে যেতে হয় না। আমাদের হাতের মুঠোয় ধরা স্মার্টফোনে আত্মীয় বন্ধু থেকে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। কিন্তু প্রত্যক্ষ যোগাযোগের মতো দৃঢ় সামাজিক বন্ধন পরোক্ষ যোগাযোগ কতখানি তৈরি করতে সক্ষম, সেটা কিন্তু বিতর্কের বিষয়। নিবেদিতা চোখে আঙুল দেখিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের ওই সামাজিক রীতিনীতি তখনকার দিনে, সেগুলি শুধু একটি সমাজকে নয়, পৃথিবীব্যাপী সমস্ত সামাজিক মানুষকে এর আনন্দ ভাগ করে নেওয়ার যেন আহ্বান এক। এই সামাজিক দৃষ্টিভঙ্গি, সামাজিক বিশ্লেষণ নিবেদিতার চিন্তায় আমাদের পুরনো স্মৃতিকে কি মনে করিয়ে দেয় না? পুরনো দিনগুলির কথা ফিরিয়ে দিয়ে আনন্দের সন্ধান দেন না? তাই আজ আমরা নিবেদিতার সামাজিক ভাবনাকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমার বারবার মনে পড়ে যায় ভারতবর্ষের প্রাচীন বা নতুন প্রস্তের যুগ, পুরানো প্রস্তের যুগের পরে ধীরে ধীরে উন্নত সমাজ ব্যবস্থার মধ্যে সামাজিক জীবগুলির যে অবস্থান তৎকালীন দিনে মানুষের মধ্যে একটা সুসম্পর্কের একটা বাতাবরণ তৈরি হয়ে রয়েছিল, সেটি আজকের দিনে এই সামাজিক পরিবর্তনের পটভূমিকাতে স্মার্টফোন, কর্পোরেট হাউসে চাকরি বা কর্মজীবন, তার সাথে সাথে উন্নত থেকে উন্নত সমাজ ব্যবস্থা, মানুষ পাড়া কালচার, বেঞ্চে বসে গল্প করার কালচার এখনও হয়তো নর্থ ক্যালকাটার বিভিন্ন প্রান্তে দেখা যায়। সেগুলো সাময়িক চায়ের দোকানে বা পার্কে বসে আড্ডা, সেগুলো একান্তই নিজেদের বিষাদ ভরা জীবনের এক একটা চিত্রপট। কিন্তু নিবেদিতা সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের মিলন তীর্থ, সে পুকুর ঘাটে হোক, নদীর ধারে হোক, বা রাতে খাওয়ার পরে পাড়ার মোড়ে মোড়ে ওই পাথরের বেঞ্চে হোক, কাঠের বেঞ্চে হোক বসে তাদের সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক রীতিনীতির নিজেদের মধ্যে একটা মিলন তীর্থ গড়ে তুলতেন। তাতে সমাজ টিকে থাকত, একের সাথে আর একজনের সামাজিক বন্ধনটি দৃঢ় থেকে দৃঢ়তর হতো। আজ সব হয়েছে,
উন্নত থেকে উন্নততর মানুষ সব কিছু পেয়েছে, ভুলে গেছে তার সামাজিকতা, ভুলে গেছে তার মিলন বন্ধন। তাই তো সামাজিক ভাবনা নিবেদিতার আমাকে আপনাদের কাছে পৌঁছে দেয় তার দ্বিতীয় পর্বে আপনাদেরকে পুরনো দিনে ফিরে যেতে এবং সেই আনন্দের ইতিহাসে নিজেদেরকেও কিছুটা অন্তত প্রশান্তি এনে দিতে। সামাজিক ভাবনার তৃতীয় পর্ব এর রবিবারে 290 পর্ব আপনাদেরকে অবশ্যই আকর্ষিত করবে। এই ভাবনায় বা এই বিশ্বাসেই আজ 289তম পর্বটি শেষ করলাম। সঙ্গে থাকবেন আপনারা পানারাম চ্যানেলের সাথে, যারা দীর্ঘদিন ধরে আপনাদের দুয়ারে প্রতি রবিবার নিবেদিতার ভারত দর্শনটি পৌঁছে দিয়ে তাদের দায়বদ্ধতা এবং সামাজিকতার পরিচয় দিয়ে অটুট হৃদয়ে মেলবন্ধন সৃষ্টি করেছে আপনাদের সাথে আমার। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।